সুদর্শক মণ্ডলী, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আপনাদের উদ্দেশ্যে সাম্প্রতিককালের যে বিষয়টা নিয়ে পৃথিবীময় যেই চর্চা চলছে সেটা হচ্ছে ইসরায়েলের যেই সাম্প্রতিক আগ্রাসন ইরানের বিরুদ্ধে। এখানে এই আগ্রাসনের মাধ্যমে পৃথিবী একটি বড় ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছে, সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। কিন্তু এই ঝুঁকিটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় এবং পৃথিবীর প্রত্যেকটা দেশ এবং প্রত্যেকটা মানুষ এটার কী খেসারত শেষ পর্যন্ত দিতে হয়, সেটাই এখন দেখার বিষয়। দেখেন, 13ই জুন দিবাগত রাতের শেষ রাতের দিকে ইসরায়েলের অতর্কিত ইরানের উপরে যেই হামলা, যেই টার্গেট কিলিং মিশন আণবিক কেন্দ্রগুলোতে প্লাস ইরানের সেনাপ্রধান, IRGC প্রধান এবং 14 জন পারমাণবিক অস্ত্রের গবেষক বিজ্ঞানী তাদের টার্গেট করে হত্যা করা হয়েছে। ইরানের জন্য এটা খুবই অপূরণীয় ক্ষতি এবং একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মধ্যে কোনো ধরনের উস্কানি ছাড়া এই ধরনের হামলা এক ধরনের ন্যাক্কারজনক বিষয়। সেটা নিয়ে সচেতন বিশ্ব, যারা সচেতন তারা অবশ্যই এটা নিন্দা করেছে এবং যারা ইসরায়েলের অ্যালাইজ, যারা ইসরায়েলের পক্ষে আছেন, সবসময় ইসরায়েলকে তাদের এই সন্ত্রাসী ব্যাপারগুলোতে মদত দিয়ে যাচ্ছে, তো সেই অ্যালাইজরা তো অবশ্যই ইসরায়েলকে সাপোর্ট করে আসছে। তাদের থেকে আশা করা যায় না এ ধরনের ব্যাপারগুলোতে প্রতিবাদ। তো যাই হোক, এখন সেই আগ্রাসন এখন যুদ্ধে পরিণত হয়েছে। যেহেতু একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে যখন এইভাবে আগ্রাসন চালানো হয়, আর সেই আগ্রাসনের জবাব অবশ্যই সেই দেশ তার দেওয়ার অধিকার আছে এবং সেই অধিকারের জায়গা থেকে ইরান সেই জবাব দেয়া যখন শুরু করেছে এবং সেই জবাব বেশ ভয়ঙ্কর হয়েছে এবং ইসরায়েল এটা এখন অনুভব করছে। যদিও এখানে কিছু পার্থক্য আছে সবার জবাব দেওয়ার ক্ষেত্রে, যেমন ইরানের যেই ব্যাপারগুলো আছে, যে ইরান দীর্ঘদিন একটা স্যাংশনের মধ্য থেকে ইরান তার যেই আধুনিক যুদ্ধ ব্যবস্থা, যে আধুনিক যেই আজকালকের যেই ডিজিটাল ওয়ারফেয়ার আমরা যাকে বলি, সেই আধুনিক যুদ্ধ ব্যবস্থায় ইরান কিছুটা পিছায় আছে। সেখানে ইরান তাদের এয়ার ডিফেন্স সিস্টেমকে ওইভাবে তারা উন্নত করতে পারে নাই, সেখানে তাদের কিছু ঘাটতি আছে। প্লাস মাল্টিরোল ফাইটার জেট যেগুলো দরকার হয় আজকালকের যুদ্ধের, সেই ধরনের ফাইটার জেটগুলো তারা নানান স্যাংশনের কারণে তারা সেগুলোতেও তাদের উন্নতি করতে পারে নাই। তো সেক্ষেত্রে তারা তাদের নিজস্ব প্রতিভা এবং নিজস্ব যেই প্রযুক্তি, সেগুলো থেকে তারা তাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে তারা খুবই শক্তিশালী করেছে এবং নানান প্রযুক্তির ক্ষেপণাস্ত্র তারা করেছে। তো সেক্ষেত্রে মাল্টিরোল যেই বিমানগুলো তাদের না থাকলেও তারা ক্ষেপণাস্ত্রে বেশ উন্নতি করেছে এবং সেখানে ব্যালিস্টিক মিসাইল আছে এবং হাইপারসনিক মিসাইল আছে এবং নানান ধরনের ক্যাটাগরির মিসাইল আছে এবং নানান পাল্লার, নানান দূরত্বে আঘাত হানার সক্ষমতা এতদিন আমরা জেনে আসছি এবং শুনে আসছি। কিন্তু এটা এই আগ্রাসনের পরে আমরা দেখতে পেলাম যে কি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ইরান, সেটা তারা করে দেখালো। যদিও এখানে আপনার দেখেছেন যে আপনারা যে ইসরায়েলের অনেক যুদ্ধবিমান আছে এবং পঞ্চম প্রজন্মের ফাইটার আছে, F-35 আছে, আমেরিকান বেশ যুদ্ধ জাহাজ তাদের আছে। তো সেইগুলো দিয়ে তারা যেহেতু
একেবারে ইরানের ভিতরে যে আঘাত করতেছে, প্রায় 200 থেকে 150 বিমান এই পর্যন্ত একসঙ্গে গিয়ে ইরানে আপনার আঘাত এনেছে, তেহরান প্লাস আশেপাশের আরও কয়েকটি ডিস্ট্রিক্টে। তো এখন যেটা হয়েছে, ক্ষয়ক্ষতির দিক থেকে চিন্তা করলে যেটা দেখা যায় যে যেহেতু ইসরায়েল তাদের ফাইটার জেট নিয়ে তারা নির্দিষ্ট টার্গেটে তারা হামলা করছে, তো সেইখানে তাদের ক্ষয়ক্ষতি একটু ইরানের বেশিই হচ্ছে এবং তাদের মৃত্যুর পরিমাণও বেশি, প্রায় 400-র কাছাকাছি। এবং এদিকে ক্ষয়ক্ষতির দিকে যদি চিন্তা করা হয় বা সেটা নিয়ে আলোচনা করা হয়, ইসরায়েলের সেই ক্ষয়ক্ষতি হয়তো তাদের মিডিয়া যেহেতু রেস্ট্রিক্টেড, সেখানে সব মিডিয়ার প্রচার নাই। আমরা দেখতে পেয়েছি যে ইসরায়েলের কোনো মিডিয়াও প্রচার করতে পারছে না, সেখানে এক ধরনের রেস্ট্রিকশন দেওয়া আছে নেতানিয়াহু গভর্নমেন্টের পক্ষ থেকে। তো ওখানে তাদের প্রায় 40-50-এর মতো মিডিয়ার যেটা রিপোর্টে পাওয়া যায়, 40-50-এর মতো মানুষ নিহত হয়েছে এবং হতাহতের সংখ্যা প্রায় 400 থেকে 500 জন। এখানে ইসরায়েলের একটি সুবিধা, যেহেতু তারা জানে যে তারা এই ধরনের হামলার সম্মুখীন হতে পারে, সেজন্য তারা সবসময় যেটা করেছে, তাদের প্রত্যেকটা বহুতল ভবন এবং ভবনের নিচে তারা হোম শেল্টার করেছে, বাংকার করেছে, যেখানে তাদের এই ধরনের আপৎকালীন সময় তারা আশ্রয় নিতে পারে। সেই কারণেই দেখা যাচ্ছে যে যেখানে হামলা হচ্ছে, তারা যখন হামলা হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেমে যখন সতর্কীকরণ সাইরেন বাজছে, তখন জনগণ সেই হোম শেল্টারে যে আশ্রয় নিচ্ছেন এবং সেই আশ্রয় নেওয়ার কারণে সেখানে দেখা যাচ্ছে যে তাদের জীবন নিরাপদভাবে আর কি তারা থাকতে পারছে। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে যে যুদ্ধ আজকে প্রায় 6-7 দিনের মতো হয়ে গেল। হ্যাঁ, তো 7 দিনে গড়াচ্ছে। তো সেই পরিস্থিতিতে এখানে ইসরায়েলের যেই অ্যালাইস আছে, প্রধান অ্যালাইস আমেরিকা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতদিন প্রথম থেকেই বলে আসছেন যে এই আক্রমণের পিছনে আমেরিকার কোনো হাত নেই এবং আমেরিকা এই আক্রমণের কোনো আগাম নিউজ সংবাদ কিছুই জানে না। তো যাই হোক, এখন বিশ্ব এবং প্রত্যেকটা জায়গার থেকে মানুষজন এবং প্রত্যেকটা এজেন্সি থেকে যেটা সবাই বলছে যে এ ধরনের কথা এখন হয়তো আমেরিকা বলছে, কিন্তু সবাই ধরে নিয়েছে যে ইসরায়েল আমেরিকাকে না জানিয়ে এ ধরনের একটা আক্রমণ, এ ধরনের একটা আগ্রাসী কাজ কখনোই করার কথা না। এবং এই পুরো আক্রমণের ডিজাইন এবং প্ল্যান পুরোটাই আমেরিকার। সেটা প্রত্যেকটা যারা গবেষক বা যারা এইগুলো নিয়ে ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে কথা বলেন তারা বলছে। তো যাই হোক, এখন যেটা দেখা গেল যে যখন ইরানের এই ইসরায়েলের আগ্রাসী আক্রমণের বিরুদ্ধে ইরানের যেই জবাব দেওয়া শুরু হলো, তখন দেখা গেল যে আসলে ইরান এতদিন যেগুলো বলে আসছিল যে তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা কত দূর এবং তারা নির্ভুল টার্গেটে আঘাত হানে কিনা, হ্যাঁ, তো সেই জায়গাগুলো ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম, আমরা জানি যে আয়রন ডোম খুব শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম, সেই এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে তারা টার্গেটে হামলা করছে। হ্যাঁ, কিছু এয়ার ডিফেন্স সিস্টেমে তারা কিছু ইন্টারসেপ্ট করছে ইরানের ড্রোন প্লাস মিসাইল। তো সেই জায়গা থেকে এখন যুদ্ধ এমন একটা পর্যায়ে চলে আসছে যেখানে এই যুদ্ধক্ষেত্রে একটি নতুন প্লেয়ারের আগমন আমরা টের পাচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে আমেরিকা বলেছে যে যদি ইরান এই যুদ্ধ বন্ধ না করে এবং তারা আত্মসমর্পণ না করে, যেটা আয়াতুল্লাহ আলী খমেনিকে টার্গেট করে বলা হয়েছে যে একটি স্বাধীন দেশের একটি সর্বোচ্চ ধর্মীয় নেতা, তাকে আমেরিকা যখন বলে যে আপনি আত্মসমর্পণ করেন, তো সেই জায়গা থেকে আজকে আমরা দেখেছি যে আয়াতুল্লাহ আলী খমেনি, ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা, উনি টেলিভিশন ভাষণে উনি বলেছেন যে ইরান
কখনোই আত্মসমর্পণ করবে না এবং ইরান আত্মসমর্পণ করার জাতি না। ইরান কখনো অস্ত্র ছাড়বে না এবং ইরানের যোগ্য জবাব ইসরায়েলকে দিবে এবং এটার ইসরায়েল যে ভুলটা করেছে সেই ভুলের যোগ্য জবাব তারা পাবে। তো সেই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি গতকালকে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি বক্তব্য থেকে উনি বলেছেন যে আয়াতুল্লাহ আলী খমেনি কোথায় আছেন, তার কোথায় বসবাস করছেন, সব আমেরিকার কাছে তথ্য আছে। আমেরিকা চাইলে তাকে যে কোনো সময় হত্যা করতে পারে, সেই ক্ষমতা আমেরিকার আছে, কিন্তু আমেরিকা করছে না। তো সেই জায়গা থেকে আয়াতুল্লাহ আলী খামেনি তার পরের দিন আজকে এই টেলিভিশন ভাষণ দিল জাতির উদ্দেশ্যে এবং একটি পরিষ্কার মেসেজ আমেরিকা এবং ইসরায়েলকে দেওয়া হয়েছে যে ইসরায়েল যে আক্রমণ করেছে এই আক্রমণে সে চরম ভুল করেছে, এর যোগ্য জবাব এবং এর চরম প্রতিশোধ ইরান নেবে এবং ইরানের যে জেনারেল এবং যারা সেনাপ্রধান এবং আর্মির এবং আপনার বৈজ্ঞানিক মারা গিয়েছেন তাদের প্রতিশোধ ইরান নেবে। এবং এটাও বলা হয়েছে যে ইরানে যদি কোনো আমেরিকান বেজ এবং কোনো আমেরিকার যে প্রেজেন্স এই মিডল ইস্টে আছে সেই সব জায়গা থেকে আমেরিকার কোনো ঘাঁটি থেকে যদি ইরানে আক্রমণ করা হয় বা আমেরিকা যদি এই যুদ্ধের সাথে কোনোভাবে জড়ায়, তাহলে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে ঘাঁটিগুলো আছে সেই ঘাঁটিগুলোতে স্ট্রেট ইরান আক্রমণ চালাবে এবং তার যোগ্য জবাব দেবে। তো এটা হচ্ছে পরিষ্কার কথা। এখন আমরা যেটা জানতে পারছি বা নানান নিউজ মিডিয়াতে যেটা বুঝতে পারছি যে আমেরিকা হয়তো এই যুদ্ধে 1 থেকে 2 দিনের মধ্যে আমরা বুঝতে পারবো যে আমেরিকার মেইন উদ্দেশ্য সেই যুদ্ধে জড়াবে কি জড়াবে না। এখন এতদূর যখন আমরা বুঝতে পারছি তাতে বোঝা যাচ্ছে যে আমেরিকা এই যুদ্ধে অর্ধেক জড়িয়ে গেছে, হয়তো এখন শুধু তাদের যুদ্ধবিমান নিয়ে তারা আক্রমণের করার পালা বা এই জাতীয় একটা ব্যাপারে তারা প্রায় জড়িয়ে পড়ছে, যেটা তাদের কথাবার্তা এবং ডোনাল্ড ট্রাম্পের যে স্পিচগুলো আমরা সাম্প্রতিককালে দেখছি সেই জায়গা থেকে। তো এখন এই যুদ্ধের ভবিষ্যৎ কোথায় যাবে? কারণ আমেরিকার যেমন ইসরায়েলের সাথে আছে, ইরানেরও স্ট্র্যাটেজিক্যাল পার্টনার আছে এবং তারা অনেক ভালো মিত্র আছে, যেখানে চীন আছে, রাশিয়া আছে, উত্তর কোরিয়া আছে, টার্কিশ আছে। তো এই রাষ্ট্রগুলো যদি তাদের ভূমিকা কী হবে, যদিও তারা সবাই প্রতিবাদ করেছে, এখন আমরা যেটা জানতে পারছি যে তারা ইরানের পাশে আছে। তো এই যুদ্ধ যদি এইভাবে গড়াতে থাকে তো এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নেবে কি না সেটা এখন সময়ের ব্যাপার। তো এটাই হচ্ছে এখন দেখার বিষয়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা। ধন্যবাদ।